ভাই ভালো আছেন? অনেকদিন পরে দেখা হইলো ভাই আমার সাথে। আলহামদুলিল্লাহ ভাই। ভাইরা গল্প হচ্ছে নাকি? হ্যাঁ ভাই। আমার কাছে তো ভাই মজার মজার অনেক গল্প আছে। জোকস নাকি ভাই? জোকস। হ্যাঁ বসেই বলি। হ্যাঁ, আপনারও মনে হচ্ছে শুনতে বেশ উৎসুক। হ্যাঁ জি ভাই। শোনাবো তাহলে? হ্যাঁ শুরু করি। বুঝলেন, প্রথমেই আমার বউকে নিয়ে একটু বলি। বুঝলেন, একদিন হয়েছে কি, সকালবেলা সাত সকালে উঠেই দেখি বউ মেকআপ করতে বসেছে। অবাক কাণ্ড, সাত সকালেই মেকআপ। তো আমি বউকে গিয়ে জিজ্ঞেস করলাম, ওগো ও শুনছো, সাত সকালবেলা মেকআপের বক্সটা নিয়ে বসলে কেন গো? বউ আমাকে বলছে, আর বলো না, সকালবেলা উঠেই মোবাইলের ফেস লকটা খুলতে গেছি, মোবাইলই আমাকে চিনতে পারছে না, তাই তো মেকআপে বসেছি। মেয়েদের স্বভাব, বুঝলেন ভাই? হ্যাঁ, তা ভাই আমাদের দেশের আইন শৃঙ্খলার অবস্থা তো খুব বাজে। বুঝলেন, পুলিশদেরকে নিয়ে একটু মজা করা যায়, কি বলেন? হ্যাঁ ভয় পাচ্ছেন না তো? না ভাই। আচ্ছা জি ভাই, পুলিশদেরকে নিয়ে বলি। হ্যাঁ বুঝলেন, এই পুলিশে নতুন এক স্কোয়াড এসছে। তো তারপর এই পুলিশের যে আইজিপি উনি বলছেন, আজকে থেকে আমাদের পুলিশ বাহিনীতে ডগ স্কোয়াড যুক্ত হয়েছে। তা তোমরা এখন থেকে নিশ্চিন্ত থাকবে, এই ডগ স্কোয়াড যত রকমের অপরাধী দুর্নীতিবাজ আছে সবাইকে গন্ধ শুকে শুকে বের করে ফেলবে। তো এখন আমাদের পল্টু নতুন ঢুকেছে পুলিশ বাহিনীতে, সে মাথা চুলকে চুলকে বলতেছে, স্যার এইটা একটু বিপদ হয়ে গেল না? কর্তা তো অবাক, এটা বিপদ হবে কেন? তখন পল্টু বলছে, স্যার এ কুত্তাগুলো মনে হয় খুঁজে খুঁজে পুলিশ হেডকোয়ার্টারেই চলে আসবে। বুঝছেন, এই হচ্ছে অবস্থা একদম। তা ভাই আরেকটা হবে নাকি? হ্যাঁ ভাই তো ভালো হচ্ছে না। হ্যাঁ আচ্ছা আরেকটা। এবার একটু বিয়ের আগের গল্প হোক, একটু বিয়ের আগে। হ্যাঁ, তা আমার বুঝলেন এই প্রেমিক আর প্রেমিকার মধ্যে গল্প। বুঝছেন, তো প্রেমিক বলছে, এই তুমি যখন আমার সাথে বিয়েই করবে না, তখন আমার চিঠিগুলো ফেরত দিয়ে দাও। তখন প্রেমিকা বলছে, যাই ফেরত দেয় না কেন, চিঠি আর ফেরত দিতে পারবো না। প্রেমিকটা একটু রেগে গেছে, কেন সম্পর্ক যখন রাখবে না কেন ফেরত দিবে না? তখন প্রেমিকা বলছে, ওগুলো আমি দিব না, ওগুলো পুড়িয়ে ফেলবো। তখন প্রেমিক বলছে, না ও কাজ ভুলেও তুমি করতে পারবে না, আবার ও কষ্ট আমি করতে পারবো না, এইটা আমার দরকার আছে। বুঝলেন নাকি ভাই? বুঝেননি? প্রেমিক মশাই আর একটা প্রেম করবে, ওখানে আবার চিঠি লেখার কষ্টটা। ভাই তো খুব দারুণ শোনান। একদম শুনুন না ভাই, আরো শোনাতে হবে। হ্যাঁ ভাই। গ্রি-এসি এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। আপনারা কি মজা পেয়ে গেছেন একদম? হ্যাঁ ভাই। আচ্ছা আরেকটা বলি। বুঝলেন, স্কুলের গল্প। তা আমি সদ্য এক স্কুলে ঢুকেছি, পড়াতে গেছি স্টুডেন্টদেরকে। প্রথমে গিয়ে জিজ্ঞেস করলাম, বাচ্চারা বলো তোমরা একটু বলো, বাংলাদেশের ওজন কত? তখন পল্টু উত্তর দিচ্ছে, স্যার বাংলাদেশের ওজন 65,000 গ্রাম। অবাক কাণ্ড। আমি জিজ্ঞেস করলাম, পল্টু 65,000 গ্রাম তুমি কোথায় পেলে? তখন পল্টু উত্তর দিচ্ছে, স্যার আপনি না গত ক্লাসে পড়িয়েছিলেন এই 1000 গ্রামে 1 কেজি, তো বাংলাদেশে গ্রাম আছে 65,000টা, তাই 65,000 গ্রামে। বুঝেছেন না স্যার? আমাদের কি অবস্থা! এই তো বোকা বোকা ছেলেরা আমার খুব চালাকিও করে। হ্যাঁ, আর শোনাতে পারবো না। বুঝলেন, এই অনেক গুরুত্বপূর্ণ হয়েছে না? হ্যাঁ আরেকটা শোনান ভাই। আরো লাগবে? হ্যাঁ আরেকটা শোনাবো? কিন্তু ভালোই লাগতেছে। আরো শোনাতে? আচ্ছা ঠিক আছে, এই শেষ, কিন্তু এই শেষ। বুঝলেন, বই থেকেই পড়ছি। হ্যাঁ, তো দুই নারীর মধ্যে গল্প হচ্ছে। বুঝলেন, তো এক নারী বলছে, ভাবি আমি আর আমার স্বামী দুজনেই চাকরি করি, কিন্তু বুঝলেন ভাবি নতুন নতুন শাড়ি কিনতে পারি না, কিন্তু আপনাকে দেখি কিছুদিন পর পরে নতুন শাড়ি, ভাইয়ের দেখি নতুন নতুন জামা, তা আপনাদের ব্যবসা কি অনেক বড় নাকি? তখন অন্যভাবে উত্তর দিচ্ছে, তা ভাবি ঠিকই বলেছেন, অনেক বড় ব্যবসা, আমার স্বামীর লন্ড্রির ব্যবসা।
অসাধারণ। ভালো লেগেছে? হ্যাঁ ভাই। অনেক ভালো লেগেছে হ্যাঁ না ভাই? হ্যাঁ ভাই। ভাই আরেকটা শোনাবেন ভাই? আর শোনাবো? হ্যাঁ ভাই। আর শোনাবো না ভাই, এইবার বাকিটা আমরা বাড়িতে গিয়ে শোনাবো। ঈদের দাওয়াতটা একটু দিন না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার ঈদে আসবো তাহলে, ঈদে দেখা হবে তাহলে ভাইরা, ঈদে দেখা হবে। ঠিক আছে ভাই, আজকে তবে আসি তাহলে। ওকে, আজকে আসি, ঈদে আরো গল্প হবে। হ্যাঁ আসছি তবে ভাই, চললাম। আল্লাহ হাফেজ ভাই। করো গো খোপার বাঁধন দিল वही मेरा फंस गई दिल वही मेरा फंस गई अलगा करो गो খোপার বাঁধন दिल वही मेरा फंस गई। দাদা, ও দাদা, এই ভর দুপুরে দাঁড়িয়ে বাংলা না উর্দুতে বকছেন? আমি ধূমকেতু, আমি জ্বালা, আমি বিষধর কাল্পনি, আমি ছিন্ন মস্ত চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে পুড়িয়া হাসি পুষ্পের হাসি। কাজী দাজে, হ্যাঁ। আপনাকেই তো খুঁজছি। বাংলার ঘরে ঘরে আজ ঈদ আনন্দ, সবার মুখে মুখে আপনার কবিতা, আপনাকেই তো তাই আমার দরকার। এই, তুমি কি আমার সাথে মস্করা করছো নাকি? ঈদ আনন্দ মানে ওই ওই সবাই তো ওই দুইটা জিনিস ছাড়া আর কিছুই জানে না, ওই সেই বিদ্রোহী কবিতা আর ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এছাড়া কেউ কিছু জানেও না, কেউ কিছু বলতেও পারে না। এটা অবশ্য ঠিকই বলেছেন। আজকাল এই বাংলার ঘরে ঘরে এ মস্করা করা লোকের খুবই অভাব। মানুষের কাছে গেলেই জিনিসপত্রের দামের সিন্ডিকেট, ওখানে বাড়ছে হচ্ছে বেগুনের দাম, ওখানে লাগছে সিমের বাজারে আগুনের দাম, সবকিছু মিলিয়ে একেবারে মানুষের কাছে মস্করা ব্যাপারটাই চলে গেছে। আপনি বরং আমাকে ৩-৪টা হাসির কবিতা লিখে দিন। তুমি কিন্তু একটু বেশি কথা বলো। না না, মানে আমি তোমাকে বলছি না, যারা বেশি কথা বলে আমি তাদেরকে বলছি। জানো তো একবার কি হয়েছে, ওই গ্রামোফোন কোম্পানির সাথে আমার একটা সখ্যতা ছিল। আচ্ছা, তো সেখানে রেকর্ডের জন্য একজন লোককে আমার কাছে পাঠানো হয়। কি জন্য জানো তো? কি জন্য? ওই গানের তালিম দেওয়ার জন্য। তো আমি তাকে হারমোনিয়াম নিয়ে তার সাথে বসলাম। তারপর যেই না তার গান শুনতে চাইলাম, সে নিজের প্রশংসা শুরু করে দিল। সে কি প্রশংসা, আমি উমুক করেছি, আমি তুমুক করেছি, শুরু করে দিল। আমি তাকে বিরক্ত হয়ে বললাম, আপনি তো একটা জানোয়ার লোক। জানোয়ার মানে তো জানো, যে বেশি জানে আর কি। তা তুমিও তো দেখছি অনেক বেশি জানো। অনেক বেশি জানতে পারে, তবে আপনার থেকে বেশি কিন্তু জানি না। তা দাদা, আপনার পানের পাত্রটা দেখছি না যে? ও হ্যাঁ, ওই আমি যখন লিখতে বসতাম না, তখন ওই ৩-৪টা পান একসাথে মুখে পড়ে দিতাম। কিন্তু কিন্তু এখন আর লেখা হয় না, জানো তো, কেউ আর লেখা টেখা পড়ে না, ওই সবাই শুধু ফোন নিয়ে থাকে। ঠিকই বলেছেন। আপনার ওই পানের পাত্র নিয়ে ঘটনাটা কিন্তু আমি জানি। একবার এক মহিলা আপনাকে মস্করা করে বলে বসলো, হ্যাঁ আপনি নাকি পানাসক্ত। এরপর আপনি আবার প্রতি উত্তরে বললেন আপনি নাকি বেশ্যাসক্ত। আরে আরে, আমি বেশি পান খাই বলেই তো আমি বলেছি বেশ্যাসক্ত, মানে বেশি যোগ আসক্ত, বেশ্যাসক্ত। আরে আমি পানাসক্ত না বলে সেটাকে বেশ্যাসক্ত বলতে চেয়েছি, এই আর কি। তুমি কি এসব বিষয় নিয়ে আমার সাথে মস্করা শুরু করে দিলে নাকি? মজা তো করতে পারতেন আপনি। হ্যাঁ। একবার এই পাড়ায় নতুন জামাই এলো, তাকে নিয়ে গেলেন দরমাতে, এবং সেখানে তার থেকে পর্যন্ত টাকা খসিয়ে ছাড়লেন। আরে শোনো, আরে জামাই তো দরমা শব্দের অর্থই বোঝে না। দরমা মানে হচ্ছে হাঁস মুরগির ঘর। আমি তাকে দরমা পীরের দরগায় নিয়ে গেছি, মানে হাঁস মুরগির ঘরে টাকা দিতে বলেছি। তোমাকে একটা ছড়া শোনাই। মাসি গো মাসি, জামাইয়ের মুখে হাসি। তারপর কি বলো তো? তারপর মাসি গো মাসি, জামাইয়ের মুখে হাসি, দরগা পীরে দেখে এলাম, খাওয়াও এখন খাসি। কয়টা খাসি খাইয়েছিল মাসি? আরে খাসি পাবে কোথায়? মাসি তো আমাকে বাজাতে বললো বাঁশি। মাসিও অনেক মস্করা করতে পারে দেখছি। হ্যাঁ হ্যাঁ, মস্করা না করলে হয়, শরীরে জং ধরে যাবে। তা ঠিকই বলেছেন, এ আজকাল মস্করা করা লোকের বড়ই অভাব। আচ্ছা থাক ওর সব কথা, আপনার শৈলেন নামের এক বন্ধু ছিল না, তার চায়ের দামটা দিয়েছেন তো? আরে শৈলেনের কাছে তো আমি মাঝে মাঝেই ফন্দি ফিকির করে চা খেতে যেতাম। একবার হলো কি, আমি শৈলেনের কাছে গেলাম, শৈলেনের কাছে গিয়ে বললাম, শৈলেন তুমি তো আমার কাছে অনেক টাকা ধার পাও তাই না? তা তুমি এক কাজ করো, সব হিসাব করে লিখে রাখো, এখন তুমি আমাকে 2 পেয়ালা চা দাও। আচ্ছা, তো শৈলেন অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলো,
এই টাকা দেওয়ার সাথে 2 পেয়ালা চায়ের সম্পর্ক কি? আসলেই তো। আমি তখন তাকে বললাম, শোনো, লাখ পেয়ালা চা হলেই তো টাকা হবে, তাই না? তো লাখ পেয়ালা হতে গেলে তো আরো 2 পেয়ালা বাকি। সে কি গল্প! গ্রি এসি এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। বেশ রসিক মানুষ তো আপনি। আপনার মতো রসিক মানুষই বাংলার ঘরে ঘরে দরকার। এসব করতে করতে কিন্তু তুমি অনেক মস্করা করে ফেলেছো। এভাবে করতে করতে তো তুমি তো আমাকে পুরোটাই নিচে নামিয়ে দিলে গো। তা দাদা, নিচে আমি আপনাকে নামিয়েছি নাকি আপনাকে নিচে নামিয়েছে ইন্দুবালা? সেই ঘটনাটা মনে করিয়ে দিলে আবার আজকে। ওই গ্রামোফোন কোম্পানির দোতলায় আমি বসেছিলাম, তো এক কর্মচারী আমাকে এসে বলল, কাজীদা, ওই ইন্দুবালা আপনাকে নিচে ডাকছেন। তখন আমি ওই কর্মচারীকে বললাম, আমাকে আর কত নিচে নামাবি? আপনি ভারী রসিক মানুষ দেখছি, হ্যাঁ, কিন্তু তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে নাকি অবাঞ্ছিত ঘোষণা করেছে। হ্যাঁ, ঘটনাটা কি? ওই যে আমি আমার বন্ধুদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়েছিলাম কার্জন হলের সামনে, তখন দেখি একটা 3/4 হাতার ব্লাউজ পরা এবং সুতি শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি সবাইকে জিজ্ঞেস করলাম ওটাকে। সবাই আমাকে বললো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী ছাত্রী। আমি তো পাগল হয়ে গেলাম। আমি সবাইকে বললাম আমি ওর সাথে কথা বলবো, কিন্তু সবাই আমাকে বললো না, ওর সাথে কথা বলা যাবে না, ওর সাথে কথা বলার কোনো অনুমতিই নেই। আমি বললাম না, আমি মানি না কোনো বাধা, আমি মানি না কোনো আইন, কারণ আমি কাজী। আমি চলে গেলাম তার সাথে দেখা করতে। তাকে যে জিজ্ঞেস করলাম আপনার নাম কি, সে আমাকে বললো ফজিলাতুন্নেসা। বাহ! আমি তখন বললাম আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। ঠিক সেই সময় সেই প্রক্টর সাহেব ওটা দেখে ফেললেন। তারপর বিজ্ঞপ্তিতে দেওয়া হলো এই যুবককে আজীবনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষণা করা হলো। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন দাদা, ওই একই বিশ্ববিদ্যালয় আপনাকে ডিলিট ডিগ্রিতে ভূষিত করেছে। আমি বিদ্রোহীর অনক্লান্ত, সেই দিন হব শান্ত। দাদা, এটা জোক শুনেন না? জোকস? একটু মজার গল্প আর কি। ও, মজার গল্প? হ্যাঁ, শুনি শুনি শুনি। শোনানো যাক? হ্যাঁ, শোনানো যাক। একটু শোনাচ্ছি। এই তো পেয়েছি। হ্যাঁ, একবার হলো কি, এক প্রেমিক আর প্রেমিকার মধ্যে সম্পর্কটা বিচ্ছেদ হয়েছে। আচ্ছা। বিচ্ছেদের পর প্রেমিক বলছে প্রেমিকাকে, আমার সবগুলো চিঠি ফেরত দাও। প্রেমিকা রাগান্বিত, না, একটা চিঠিও আমি ফেরত দেব না, সবগুলো আগুনে পুড়িয়ে ফেলবো। প্রেমিক তখন বলছে, হ্যাঁ, ওই চিঠি আমাকে ফেরত দিতেই হবে, পুনরায় আর ওই কষ্ট আমি করতে পারবো না। বেশ বেশ রসিক মানুষ তুমি। ঠিক আছে তাহলে বালক, দেখা হবে। দেখা হবে দাদা, আবার দেখা হবে। বাগিচাই বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। সাদের পাগলা ঘোরা রে, কই মানুষ কই লইয়া যায়, সাদের পাগলা ঘোরা রে। একটা গল্প শুনবেন ভাই? গল্প শোনাবে? হ্যাঁ ভাই। আচ্ছা শোনান। বলতেছি ভাই, দাঁড়ান। এক লোকের ফাঁসি হবে, তো জেলার আসছে। জেলার এসে বলতেছে, কালকে তোমার ফাঁসি হবে, বলো তোমার শেষ ইচ্ছা কি? তখন ওই বন্দী বলতেছে, স্যার, শেষ ইচ্ছাই তখন পালন করবেন, এটা তরমুজ খাওয়ার না স্যার। তখন জেলার বলতেছে, তরমুজের দাম তুমি জানো বাজারে কত? 80 টাকা করে এখন কেজি, আর তুমি খেতে চাও তরমুজ। তখন বন্দী বলতেছে, স্যার, বাজারের দাম যতদিন না কমবে আমি অপেক্ষা করতেও রাজি আছি, কোনো সমস্যা নাই। বন্ধি কিন্তু গেলাম মজার লোক, ফাঁকিবাজ একদম। একদম ঠিক বলেছেন। জোকস আপনি শুনাইতেছেন তরমুজের। আপনি জানেন আমার বাড়ি কই? কোন জায়গায় ভাই? ময়মনসিং। ময়মনসিং এর মানুষ কত বালা মন্দ আমরা খায়া বড় হইছি, আপনি আমারে তরমুজ খাওয়াইতে নাইছুই? কি খাইছেন ভাই? বালিশ মিষ্টির নাম শুনছুই? বালিশের মতো মিষ্টি? এক বালিশ দিয়াম, আপনি করে হুইতাও থাকবেন, খাইবেন। কেমনি ভাই? এক কামে দুই কাম হয়ে যাইব। বালিশ মিষ্টির একটা আসল ঘটনা আছে, এটা তো আপনি জানেন না। বাংলাদেশে ছায়াছবি তো হয়, আপনি জানেন, সিনেমা। সবচেয়ে যে বেশি টাকা কামাইছে সিনেমাটা, এটার নাম কি তা কইছে? মনে পড়ছে ভাই, মনে পড়ছে ভাই, ওই যে বেদের মেয়ে জোস্তা, দেখছি তো এই ভাই। সিনেমাটা কিন্তু করছে ময়মনসিং এর আরেক প্রবাদ পুরুষ নায়ক ইলিয়াস কাঞ্চন। এই সিনেমাটা যে হিট হইছে, কেন লাগি হইছে? এই বালিশ মিষ্টির লাগিয়া।
নায়িকা কি বালিশ মিষ্টি খাইছিল নাকি? আরে না, ঘটনা আছে ভাই, শুনেন না। আরে জুস না তো চিনুন, জুস না ইলিয়াস কাঞ্চন রে কইছে যে আমি তো মিষ্টি খাইতাম চাই। আচ্ছা। ইলিয়াস কাঞ্চন তো বেচারা সরল মনে জিলাপি আর গুল্লা লয়ে গেছে। আচ্ছা জিলাপি আর গুল্লা দেখা করলো জুসনার নালিশ, আনার কথা ছিল কাঞ্চনের নেত্রকোনার বালিশ। এই বালিশ মিষ্টি আনলো না, ভালো মিলাইছে। আর জুসনা দিল ফাঁকি। বেদের মেয়ে জুসনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জুসনা ফাঁকি দিয়েছে। এই ফাঁকি না দিলে এই সিনেমা কি হিট হইতো? আসলেই তো। এই ফাঁকি দেওয়ার কারণ হচ্ছে এই বালিশ মিষ্টি। আমরা আরো আছে মুন্ডা, মুক্তাগাছার মুন্ডার নাম শুনছুন? ও ভাই, মহাত্মা গান্ধী যে মুন্ডার সাথে একটা কাম করছে এটা তো জানেন না? কি কাম ভাই? আমি তো শুনছি ওই নোয়াখালীতে গেছিল, আর নোয়াখালীর লোকগুলা গান্ধীর সাথে ছাগলটা চুরি করে রাখা দিছিল। এই কামটা তো হইছে। এরপরে কি হইছে? হইছে? এরপরে মুক্তাগাছার মুন্ডা পাঠাইছে গান্ধীজিরে খুশি করণের লাগি। আচ্ছা। এই মুন্ডা খাওয়ার পরে গান্ধীজি তো আনমনে ঘুমাইতে গেলে খাইতে গেলে যেই নই যায় খালি কই মুন্ডা মুন্ডা মুন্ডা। একদিন গেছে সেলুনো, আচ্ছা গিয়া নাভিতে কইতাছে গান্ধীজি কি করমু, কইতাছে কই মুন্ডা, মাথা মুন্ডায় দিছে একবারে। এরপরে গান্ধীজি কইতাছে যাক মুন্ডা তো সব সময় খাইতাম না, মাথা মুন্ডা দেখে আই সন্তুষ্ট হইলাম। এইখানে বইসা আর কতক্ষণ গল্প করলে এই রোদের তাপে গান্ধীজির মতো আমাদের দুইজনেরও মুন্ডায় ফেলতে হইবে। চলেন ওই দিক যাই, ওই দিকটায় আমার মনে হয় বসার ভালো জায়গা আছে। চলেন। এই জায়গাটার মধ্যে মনে হয় দাঁড়ানো যাইতে পারে, রৌদ্র টৌদ্র নাই তো। তা ভাই এত কথা যে বললেন, এ বরিশাল আমাদের নেত্রকোনা কত কিছুর গল্প যে শোনায় ফেললেন, তো আপনি কি জানেন এই ঢাকা শহরের গাবতলী থেকে কলাতলী, কমলাপুর থেকে কুয়ালালামপুর পর্যন্ত ময়মনসিংহের একটা জিনিসের খ্যাতি কিন্তু পুরো জগৎ জোড়া, জানেন নাকি? আপনি আবার কোনটার কথা কইতাছেন? এই ময়মনসিংহের কাজের বুয়া। এই যে আপনারা তো আছেন শুধু দুষ ধরনের লাইগা, আর আমরা কি করতেছি বাংলাদেশে এই খেলাধুলার জগৎটাতে 2022 সালের আগ পর্যন্ত আপনারা যে এই যে অত কিছু করছেন, এত কিছু টাকা পয়সা আমরা খরচ করছি, এটা কেমন আছেন? ওই যে আমি কি তার মধ্যে কি তা ডালতাছি, তার মধ্যে কোনো ফলাফল তো আর আসেন না। আর কেন ভাই? আমরা ময়মনসিংহের সেরেন্ডি কলসিন্দুরে সেরেন যেই ফুটবল খেলাত গেছে 2022 সালে আমরা কিন্তু আইনে দিছি সাব চ্যাম্পিয়নশিপ। এরপরে অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 20 এটি কিন্তু খালি আইতাই আছে। তো ভাই এত কাপ দিয়া কি করবেন? কাপের মধ্যে চা ঢেলা চা খাবেন নাকি ফিরনি পায়েস খাবেন? আমনে যোগ শুনানোর মানুষ, আমনে কাফের মর্ম কিতা বুঝবেন? কাজী নজরুল ইসলাম সাহেব ময়মনসিংহ থেকে কিন্তু জাতীয় কবি হইছে। এলা যদি আজকে বাইচা থাকতো তাহলে কি কইতো? কি কইতো? কইতো ক্রীড়ায় মুদের যত অর্জন, ভরিয়াছে মুদের ঘর, সবটুকু করেছে ময়মনসিংহের নারীরা, কিছুই করেনি নয়। হ্যাঁ, আর আমাগো পোলাপাইনগুলা এত ভালো যে ক্রিকেট খেলতেছে, নড়াইল এক্সপ্রেস, আমাগো মাগুরার সাকিব, ওরা মধ্যে চলে ভাইসে আসছে। এরপরেও তো খেলাটা জিতানোর সময় মাহমুদুল্লাহ রায় টুস করে সার আর টাস করে ছক্কা না মারলে আর হয় না। তো ভাই আচ্ছা ঠিক আছে, ওইটা না হয় বুঝলাম, কিন্তু আমাদের চট্টগ্রামে গেলে খাওয়ায় মেজবান, এরপরে আপনাদের এইখানে কেমনে করবেন একটু ঈদের আহ্বান? আরে ভাই নেত্রকোনা ময়মনসিংহের আতিথেয়তার কথা আপনার আর কি কমু। চিটং এর মানুষ, সিলেটের মানুষ, আপনারা দাওয়াত দিব, দেওয়ার পরে কইব কি যাওয়া আসা থাকা খাওয়া শপিং বাদে সমস্ত খরচ আমাদের। আর আমরা আপনারা দাওয়াত কেমনে দেই? বাউল সালাম সরকারের একটা গান আছে, আমরা দেই গানে গানে দাওয়াত। বন্ধু যাইও যাইও রে বন্ধু যাইও নেত্রকোনা, তোমারে আমি দিমু খাইতে আঙ্গুর আর বেদানা। বন্ধু যাইও যাইও রে বন্ধু যাইও নেত্রকোনা। এমন বড় বড় বালিশ মিষ্টি দিয়াম, বালিশ খায় আপনার মুখে দেখালি একটাই কথা বাইর হইব, সবার উপরে বালিশ সত্য, তাহার উপরে নাই। ভাইজান সময়ের আছে একটু তারা, এলে এখন আমার যাইতে হবে। আমারও যাইতে হবে। ঠিক আছে ভাই। যাইতে হবে।